শ্যামাপ্রসাদ চলে গেলেন, কিন্তু যে বীজ তিনি বুনেছিলেন সেটা ধীরে ধীরে অঙ্কুরিত হতে লাগলো। 1953 সাল জুন মাসের এক ভোরবেলা শ্রীনগরের একটি কারাগারে একজন মানুষ চোখ বুজলেন চিরতরে। তার মৃত্যু ছিল রহস্যময়, তার বিচার হয়নি, তার পরিবার সত্য জানতে পারেনি, কিন্তু তার স্বপ্ন মরেনি। সেই মানুষটির নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কলকাতার সন্তান, বাংলার গর্ব, ভারতীয় সংঘের প্রতিষ্ঠাতা। আর ঠিক ৭৩ বছর পরে ২০২৬ সালের ৪ মে কলকাতার রাস্তায় গেরুয়া পতাকার ঢল। জয় শ্রীরাম ধ্বনিতে কাঁপছে শহর, আতশবাজিতে আলোকিত বাংলার আকাশ। বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন জিতে ঐতিহাসিক জয় পেল। যে মাটিতে তার জন্ম, যে মাটিতে তার জন্ম সেই মাটিতেই তার নিজের হাতে তৈরি দল আজ ক্ষমতায়। এটা শুধু একটি নির্বাচনী ফলাফল নয়, এটা ইতিহাসের একটি বৃত্ত সম্পন্ন হওয়ার গল্প। স্বাগতম বিং ইনসাইডে। আজ আমরা বলবো সেই গল্প যেটা শুরু হয়েছিল একটি পদত্যাগপত্র দিয়ে এবং শেষ হয়েছিল ২০৭টি আসনের বিজয়ে। উৎস: একজন মানুষ, একটি স্বপ্ন। ১৯০১ সালের ৬ জুলাই কলকাতার ভবানীপুরে জন্ম নিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি উপাচার্য, যাকে মানুষ ডাকত বাংলার বাঘ বলে। এমন একটি পরিবারে জন্ম মানেই ছিল বড় প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে পৃথিবীতে আসা। শ্যামাপ্রসাদ সেই প্রত্যাশা শুধু পূরণ করেননি, তিনি সেটাকে ছাড়িয়ে গেছেন। মাত্র ৩৩ বছর বয়সে তিনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই সময়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী উপাচার্য। লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করা এই মানুষটি শুধু আইনজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তক, একজন দার্শনিক এবং গভীরভাবে একজন বাঙালি। কিন্তু সময় তাকে টেনে নিয়ে গেল রাজনীতির দিকে। দেশভাগের কালো অধ্যায় তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। পূর্ব বাংলায় হিন্দুদের উপরে অত্যাচার, নোয়াখালীর গণহত্যা, লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের কান্না, এই সব তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। তিনি বিশ্বাস করতেন পুরো বাংলাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে ভারতের সবচেয়ে বড় ভুল। তাই তিনি লড়লেন, প্রাণপণ লড়লেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই মানুষ যিনি বাঙালি হিন্দু হোমল্যান্ড আন্দোলন শুরু করেছিলেন। তার অক্লান্ত পরিশ্রম এবং রাজনৈতিক চাপের ফলেই ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে টিকে রইল, পাকিস্তানের হাতে গেল না। বাংলার কোটি মানুষ আজ যে ভূমিতে বাস করেন সেই ভূমি রক্ষার কৃতিত্ব অনেকাংশে এই একজন মানুষের। পদত্যাগ যেদিন ইতিহাস বদলে গেল। স্বাধীনতার পর পণ্ডিত জওহরলাল নেহরু শ্যামাপ্রসাদকে তার মন্ত্রিসভায় স্থান দিলেন। শিল্প এবং সরবরাহ মন্ত্রী হিসেবে শ্যামাপ্রসাদ কাজ করলেন নিষ্ঠার সাথে। কিন্তু দুটি মানুষের দৃষ্টিভঙ্গি যখন মৌলিকভাবে আলাদা, তখন একসাথে থাকা সম্ভব হয় না। ১৯৫০ সালে নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে স্বাক্ষরিত হল নেহেরু লিয়াকত চুক্তি। এই চুক্তি দুই দেশে সংখ্যালঘু সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও শ্যামাপ্রসাদ মনে করলেন এটা পূর্ব বাংলার হিন্দুদের পাকিস্তানের দয়ার উপরে ছেড়ে দেওয়ার শামিল। তিনি এই চুক্তি মানতে পারলেন না। ১৯৫০ সালের ৬ এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। সেই মুহূর্তে অনেকেই ভেবেছিলেন এটা তার রাজনৈতিক আত্মহত্যা, কিন্তু ইতিহাস বলে এটা ছিল একটি নতুন অধ্যায়ের শুরু। পদত্যাগের পর শ্যামাপ্রসাদ উপলব্ধি করলেন ভারতের রাজনীতিতে একটি সত্যিকারের জাতীয়তাবাদী বিকল্প দরকার। কংগ্রেসের বাহিরে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি দরকার, যে শক্তি ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং একতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। আরএসএস এর নেতৃত্বের সঙ্গে আলোচনার পর ১৯৫১ সালের ২১ অক্টোবর দিল্লিতে প্রতিষ্ঠিত হলো ভারতীয় জনসংঘ। প্রতীক ছিল একটি প্রদীপ, আলোর প্রদীপ, অন্ধকারে আলো জ্বালানোর প্রতিশ্রুতি। শ্যামাপ্রসাদ হলেন এই দলের প্রথম সভাপতি। ১৯৫২ সালের সাধারণ নির্বাচনে জনসংঘ মাত্র ৩টি আসন পেল, কিন্তু শ্যামাপ্রসাদ নিজে জিতলেন দক্ষিণ কলকাতা থেকে, বাংলার মাটি থেকে উঠে এলেন সংসদে। আর সেখানে তিনি একা হলেও তার কণ্ঠস্বর ছিল শত জনের মতো। পার্লামেন্টে তিনি সেই বিখ্যাত উক্তি করলেন যা আজও মানুষের মনে গেঁথে আছে: এক দেশ মে দো বিধান, দো প্রধান और দো নিশান, নাহি চলেগা নাহি চলেগা। একটি দেশে দুই সংবিধান, দুই প্রধানমন্ত্রী এবং দুটি জাতীয় প্রতীক, এটা চলবে না।
এটা ছিল কাশ্মীরের ৩৭০ ধারার বিরুদ্ধে তার সরাসরি আক্রমণ। তিনি বিশ্বাস করতেন ভারত এক এবং অবিভাজ্য। কাশ্মীর যদি ভারতের অংশ হয় তাহলে সেটা পুরোপুরি ভারতের অংশ হতে হবে। বিশেষ মর্যাদা দিয়ে আলাদা করে রাখা যাবে না। শহীদ যে মৃত্যু একটি আন্দোলন জন্ম দিল। ১৯৫৩ সাল শ্যামাপ্রসাদ সিদ্ধান্ত নিলেন নিজেই কাশ্মীর যাবেন। তখন কাশ্মীরে প্রবেশ করতে হলে আলাদা পারমিট লাগতো ভারতের যে কোনো নাগরিককে। এই অপমানজনক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি বিনা পারমিটে কাশ্মীর সীমান্ত পার হলেন। ১৯৫৩ সালের ১১ই মে তাকে গ্রেপ্তার করা হলো, কারাগারে নিয়ে যাওয়া হলো। এরপর যা ঘটল তা আজও রহস্যে ঢাকা। ২৩ জুন ১৯৫৩ মাত্র ৫২ বছর বয়সে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কারাগারে মারা গেলেন। সরকারি ভাষ্য বলল হার্ট অ্যাটাক, কিন্তু তার মা জগৎময়ী দেবী এই মৃত্যু মানতে পারলেন না। তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন। সেই তদন্ত কখনো সঠিকভাবে হয়নি। তার মা বললেন, গর্বের সাথে অনুভব করছি যে আমার পুত্রের এই হারানো মা ভারতের হারানো। একটি কারাগারে একজন মানুষ মারা গেলেন, কিন্তু তার মৃত্যু একটি আন্দোলনকে অমর করে দিল। তার শহীদত্ব হয়ে উঠল ভারতীয় জনসংঘের এবং পরবর্তী বিজেপির সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা। ইতিহাস বলে কিছু মৃত্যু মানুষকে ছোট করে, আর কিছু মৃত্যু মানুষকে চিরকালের জন্য বড় করে দেয়। শ্যামাপ্রসাদের মৃত্যু ছিল দ্বিতীয় ধরনের। জনসংঘ থেকে বিজেপি শ্যামাপ্রসাদ চলে গেলেন, কিন্তু যে বীজ তিনি বুনেছিলেন সেটা ধীরে ধীরে অঙ্কুরিত হতে লাগলো। ভারতীয় জনসংঘ এগিয়ে চলল। দীনদয়াল উপাধ্যায়ের নেতৃত্বে দলটি আরো সংগঠিত হলো। একান্ত মানববাদ এই দর্শনের ভিত্তিতে গড়ে উঠতে লাগলো একটি শক্তিশালী আদর্শিক কাঠামো। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে জনসংঘ ছিল সামনের সারিতে। ১৯৭৭ সালে জনতা পার্টির সাথে মিলে ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে হটানো হলো, কিন্তু সেই জোট বেশি দিন টিকল না। অভ্যন্তরীণ দ্বন্দ্বে জনতা পার্টির সরকার ভেঙে পড়ল ১৯৭৯ সালে। এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, ১৯৮০ সালের ৬ এপ্রিল। ঠিক যেদিন শ্যামাপ্রসাদ নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, সেই তারিখেই অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে গঠিত হলো ভারতীয় জনতা পার্টি, বিজেপি। এটা কাকতালীয় নয়, এটা ইচ্ছাকৃত। এটা একটি শ্রদ্ধাঞ্জলি। নতুন দল, নতুন নাম, কিন্তু আত্মা সেই একই। শ্যামাপ্রসাদের স্বপ্নের আত্মা, জাতীয় একতা, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, এক দেশ, এক বিধান, এক নিশান। বাংলার বিজেপির দীর্ঘযাত্রা, কিন্তু বাংলার বিজেপির পথ ছিল কণ্ঠকময়। যে মাটিতে দলের প্রতিষ্ঠাতা জন্ম নিয়েছিলেন, সে মাটিতে তিনি প্রথম নির্বাচিত হয়েছিলেন সংসদে, সেই মাটিতেই দলটি দশকের পর দশক ধরে কার্যত অস্তিত্বহীন ছিল। কারণটা বোঝা দরকার। দেশভাগের পর পশ্চিমবঙ্গে এসেছিল লক্ষ লক্ষ বাস্তু। কংগ্রেসের প্রতি মোহভঙ্গ হলো। বামপন্থী আন্দোলন শ্রমিক শ্রেণীর মধ্যে শিকড় গাড়ল। ১৯৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় এলো এবং টানা ৩৪ বছর শাসন করল। বিজেপি বাংলায় ১৯৮২ থেকে ১৯৮৭ সালের বিধানসভা নির্বাচনে মাত্র ১ থেকে ২% ভোট পেয়েছিল। সেটা ছিল অস্তিত্বের লড়াই। ১৯৯০-এর দশকে পরিস্থিতি একটু বদলাতে শুরু করলো। রাম মন্দির আন্দোলন, হিন্দুত্বের উত্থান, এই সবের ঢেউ বাংলাতেও কিছুটা লাগলো। ভোটের হার ১০% উপরে উঠল, কিন্তু আসন জয় তখনও সুদূর স্বপ্ন। ২০১১ সালে বামফ্রন্টের পতন হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেস ক্ষমতায় এলো, কিন্তু তৃণমূলের শাসনেও বিজেপি বাংলায় নিজের শিকড় গাড়তে থাকলো। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ১৮টি আসন পেল। এটা ছিল সেই সংকেত, ভূমিকম্প হয়তো এবার আসছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসন পেল। সরকার গঠন করতে পারেনি, কিন্তু বার্তাটা স্পষ্ট ছিল, বাংলার মাটি এখন আর অজেয় নয়। ইতিহাসের সেই মুহূর্ত, ২০২৬ সালের এপ্রিল মাস। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দুটি পর্বে ভোট পড়ল ২৩ এবং ২৯ এপ্রিল। সারা দেশের চোখ ছিল বাংলার দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন। তিনি পদযাত্রা করেছেন, জনসভা করেছেন, বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ করেছেন, কিন্তু বাংলার মানুষ তাকে রায় দিয়ে রেখেছিল। ৪ মে ২০২৬ ভোট গণনার দিন। সকাল থেকেই ট্রেন্ড স্পষ্ট, গেরুয়া ঢল, একের পর এক আসনে বিজয়ী, এবং শেষমেশ সংখ্যাটা এলো ২০৭।
294টি আসনের মধ্যে বিজেপি জিতল 207টিতে। তৃণমূল কংগ্রেস পেল মাত্র 78টি আসন। ভবানীপুর, শ্যামাপ্রসাদের নিজের এলাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। সেখানেও পতাকা উড়ল গেরুয়া রঙের। শুভেন্দু অধিকারী জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তার নিজের মাটিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বাংলায় পদ্ম ফুটেছে। 2026 সালের এই নির্বাচন চিরকাল মনে থাকবে। বিজেপির সদর দপ্তরে শত শত কর্মী কাঁদলেন, আনন্দে নয়, কৃতজ্ঞতায়। কারণ এই বিজয়ের পেছনে ছিল দশকের পর দশকের পরিশ্রম, ত্যাগ এবং এক শহীদের স্বপ্ন। বৃত্ত সম্পন্ন হলো। 1953 সালের শ্রীনগরের একটি কারাগারে যখন শ্যামাপ্রসাদ চোখ বুজেছিলেন, তখন তার দল সারা দেশে মাত্র 3টি আসন পেয়েছিল। আজ 73 বছর পরে সেই দলই তার জন্মভূমিতে 207টি আসন নিয়ে সরকার গঠন করছে। এটা শুধু সংখ্যার গল্প নয়, এটা একটি আদর্শের বিজয়ের গল্প। শ্যামাপ্রসাদ বলেছিলেন, ভারত এক। তার মৃত্যুর 66 বছর পর 2019 সালে 370 ধারা বিলুপ্ত হয়েছে। তিনি বলেছিলেন, বাংলার হিন্দুদের একটি মাতৃভূমি দরকার। তিনি সেই মাতৃভূমি রক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন, একদিন তার আদর্শ বাংলার মাটিতে ফিরবে। সেই ফেরা আজ সম্পন্ন হয়েছে। ইতিহাস কখনো সচল রেখায় চলে না, ইতিহাস চলে বৃত্তে। আর এই বৃত্তটি আজ সম্পন্ন হলো। একজন শহীদ রেখে গিয়েছিলেন একটি প্রদীপ, জনসংঘের প্রতীক। সেই প্রদীপ আজ আলো দিচ্ছে গোটা বাংলায়। ইতিহাস তাদের কথাই মনে রাখে, যারা সত্যের জন্য একা দাঁড়িয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একা দাঁড়িয়েছিলেন, কারাগারে গিয়েছিলেন, সেখান থেকেই আর ফিরে আসেননি। কিন্তু তার স্বপ্ন ফিরে এসেছে 2007 আসনের রূপ নিয়ে বাংলার মাটিতে। এই গল্প শুধু একটি রাজনৈতিক দলের গল্প নয়, এটা সেই মানুষগুলোর গল্প যারা বিশ্বাস করেন যে আদর্শ মরে না, যে সত্য একদিন না একদিন প্রতিষ্ঠিত হয় এবং যে বীজ সঠিক মাটিতে বোনা হয় সে বীজ একদিন মহিরু হয়েই ওঠে। এটাই ছিল বিং ইনসাইট। গভীরভাবে ভাবুন, ইতিহাস থেকে শিখুন, কৌতূহল নিয়ে বাঁচুন। এটাই বিং ইনসাইট, যেখানে প্রতিটি গল্পের পেছনে একটি বড় সত্য লুকিয়ে আছে।